গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিট প্রতি বাড়ল 1.5 টাকা। কার্যকর এ মাস থেকেই বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতের। প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সাক্ষাৎ। অর্থনীতির ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে সরকার, জানালেন অর্থমন্ত্রী। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় হতে পারে আগামী সপ্তাহেই। ক্ষমা চাইল প্রধান আসামি সোহেল। যুক্তিতর্ক উপস্থাপন বৃহস্পতিবার। হাদি হত্যাকাণ্ডের আসামি গ্রেফতারের বিষয়ে তাকে মুখ খুলতে না করেছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, দাবি মমতার। এ নিয়ে আলোচনার কিছু নেই বললেন শামা ওয়াহিদ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। মূল্যস্ফীতির লাগাম টানার সরকারি প্রতিশ্রুতির মধ্যেই এবার বাড়ানো হলো বিদ্যুতের দাম। কম বিদ্যুৎ ব্যবহার করেন এমন নিম্নবিত্ত নাগরিকদেরও গুনতে হবে বাড়তি টাকা, কারণ লাইফলাইন গ্রাহকদের জন্য দাম বাড়ানো হয়েছে 15%। এছাড়া গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারের ধাপ অনুযায়ী সর্বোচ্চ 19.94% এবং পাইকারি পর্যায়ে 19.85% দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। চলতি মাস থেকেই বাড়তি টাকা গুনতে হবে গ্রাহকদের। রিপোর্ট রিশাদ নাস্টুলার। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দেশে নেই বিনিয়োগ, বিদ্যুৎ গ্যাসের অভাবে থমকে আছে শিল্প উৎপাদন। মূল্যস্ফীতির চাপে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে এবার বিদ্যুতের দাম প্রায় 20% বাড়িয়েছে সরকার। পার্সেন্টেজ বাড়িতে মনে হবে যে 15 তুলনায় হয়তো। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERCর দাম বৃদ্ধির ঘোষণা বলছে, এখন থেকে লাইফলাইন গ্রাহকের প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে 5 টাকা 32 পয়সা। আর সাধারণ গ্রাহকদের ধাপ অনুযায়ী গুনতে হবে 6 টাকা 18 পয়সা থেকে সর্বোচ্চ 17 টাকা 35 পয়সা। এর সাথে যুক্ত হবে হুইলিং চার্জের প্রায় 39 পয়সা। এছাড়া পাইকারি পর্যায়ে বাড়ানো হয়েছে 19.85%। বিদ্যুতের বিদ্যমান পাইকারি মূল্যহার ওয়েটেড এভারেজ 60 টাকা কিলোওয়াট ঘন্টা থেকে 1.39 টাকা কিলোওয়াট ঘন্টা বৃদ্ধি করে 8.39 টাকা কিলোওয়াট ঘন্টা পুনর্নির্ধারণ করার আদেশ প্রদান করা হয়েছে। বিদ্যুৎ বিতরণ সংস্থা কোম্পানিসমূহের বিভিন্ন গ্রাহক শ্রেণীর বিদ্যমান খুচরা বিদ্যুৎ মূল্যহার ওয়েটেড অ্যাভারেজ 9.11 টাকা কিলোওয়াট ঘন্টা থেকে 1.52 টাকা কিলোওয়াট ঘন্টা বৃদ্ধি করে 10.63 টাকা কিলোওয়াট ঘন্টা পুনর্নির্ধারণ করতে আদেশ প্রদান করা হয়েছে। বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিসমূহের বিভিন্ন গ্রাহক শ্রেণীর বিদ্যমান ডিমান্ড চার্জ অপরিবর্তিত রাখা হয়েছে। কমিশনের এই আদেশ বিল মাস জুন 2026 থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। BERCর হিসাব বলছে, দাম বৃদ্ধির পরও সরকারকে এ খাতে প্রায় 41,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে। অর্থনীতিবিদরা বলছেন, ভর্তুকির টাকা জনগণের পকেট থেকে নেওয়া হয়, তাই বিদ্যুতের দামের বাড়তি চাপ এলোমেলো করবে জীবনযাত্রাকে। এমন সিদ্ধান্তে সরকারের জনপ্রিয়তা কমতে পারে বলেও মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। এই বিদ্যুতের দাম একবার বাড়লে সেটা কমে না। আর ইন্ডাস্ট্রিতে যেরকম একটা ডিসকন্টেন্ট আছে, প্রচুর অসন্তোষ আছে শিল্পপতিদের মধ্যে, যারা কারখানা মালিক তাদের মধ্যে। এখন এই যে অতিরিক্ত দাম যেটা হলো, এটার কারণে যদি উৎপাদন কমিয়ে দেয় মানুষ, যদি কারখানা বন্ধ করে দেয় অনেকে, তাহলে সেক্ষেত্রে আসলে তখন সরকার কি করবে? পরিস্থিতি তো সাময়িক। শান্তি চুক্তি যখন হবে তখন কিন্তু সেই শান্তি চুক্তি প্রক্রিয়া কিন্তু চলছে, তখন পর্যন্ত আমরা ধৈর্য ধরে সবাই মিলে এটাকে মোকাবেলা করতে পারতাম। আসলে এই বিদ্যুতের দাম এত বাড়ানোর দরকার ছিল না। 5% বাড়ালেই যথেষ্ট ছিল। এই গরিব মানুষের জন্য 15% অনেক বেশি। তাদের তো আয় বাড়ে না, তাদের খরচটা বেড়ে যায়। তো এটা তো আসলে হয় না, তাই না? সুতরাং আমার মনে হয় কি যে এই লাইফলাইন কাস্টমারদের জন্য একটু রিভিউ করা উচিত। এর আগে গেল মে মাসে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে গণশুনানি করে BERC। শুনানির 2 সপ্তাহের মধ্যেই বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা দিল কমিশন। রিশাদ নাস্টুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে বাড়বে সংসার খরচ, বাড়তে পারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামও। আশঙ্কা সাধারণ মানুষের। তারা বলছেন, হঠাৎ করে বিদ্যুতের দাম বৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় বেড়ে গিয়ে বদলে যাবে সংসারের হিসাব নিকাশ। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। পাইকারি থেকে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে 16 থেকে প্রায় 20% পর্যন্ত। সরকারের এমন সিদ্ধান্তে খুশি হতে পারছেন না নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে সাধারণ ব্যবসায়ীরাও। তারা বলছেন, ঊর্ধ্বগতির বাজারে সংসার খরচ চালাতে যেখানে সাধারণ মানুষকে হিমশিম খেতে হয়, সেখানে বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে এক লাফে 1 টাকা 52 পয়সা বৃদ্ধিতে খরচের চাপ আরও বাড়বে। সরকারের উচিত হবে না এই বিদ্যুৎ দামটা বাড়ানো। আমরা রিক্সা চালাই, অটো গাড়ি চালাই, অটো গাড়ি চালাই আমার মনে করেন তাহলে 300 টাকা বেশি এসে যায়। 300 টাকা হলে মনে করেন তো আমার একটু কম হইলে আমার সুবিধা ভালো হয়। বিদ্যুতের দাম না
ওইদিকে না তাকায় এই যে অটোগুলা চলতেছে যে অবৈধভাবে কত বিদ্যুৎ অপচয় হচ্ছে, এইগুলার দিকে তাকাইলে সবচেয়ে ভালো। তো জনগণ অসহায়, কোনো কিছুই তো জনগণের ইচ্ছা মতো হইতেছে না। আমরা সাধারণ মানুষ 1.5 টাকা তো পার ইউনিটে, এটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। বিদ্যুতের দাম বেড়ে যাওয়ায় ব্যবসা এবং উৎপাদন খরচ বাড়বে, যার ফলে নিত্যপণ্যের দাম 15 থেকে 20% পর্যন্ত বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে। চাপ তো অবশ্যই, একদিকে তেলের দাম বাড়তেছে, বিদ্যুতের দাম বাড়তেছে, যে সাথে সাথে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও বাড়বে। প্রতিটা পণ্যের মূল্য বেড়ে যাবে, কস্টিং বেড়ে যাবে। স্বাভাবিক, আপনি 20% বাড়েছেন, অটোমেটিকলি 25 থেকে 30% বাড়বে, কারণ কেউ পকেট থেকে দিবে না। সব কিছুতেই দাম বেড়ে যাবে, সব কিছুর দ্রব্যমূল্য সব কিছু বেড়ে যাবে। সাধারণ মানুষের আয় ব্যয়ের বিবেচনায় বিদ্যুতের দাম পুনর্বিবেচনা করবে সরকার, এমনটাই প্রত্যাশা তাদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। এর আগে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণের উপর বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এর প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তিনি। রাজধানীতে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে গিয়ে তিনি অভিযোগ করেন, জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দফায় দফায় মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। তিনি বলেন, মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি নিত্যপণ্যের বাজারে পড়ছে, যার ফলে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর উপর চাপ তৈরি হয়েছে। এ সময় তিনি দেশের ব্যাংকিং খাত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। ইসলামী ব্যাংকে কেন্দ্র করে চলমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন, কিছু প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। এ সময় তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ সংশ্লিষ্ট ব্যাংকিং খাতের শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের দাবি জানান। আমরা আগামীকালে সারা দেশব্যাপী জ্বালানির মূল্য বৃদ্ধি এবং তার কারণে অব্যাহত দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ইনশাআল্লাহ আমরা কর্মসূচি পালন করব। বাংলাদেশ ব্যাংকে গভর্নর একজনকে বসিয়েছেন, সেই লোক একটা গার্মেন্ট ফ্যাক্টরির মালিক, এমডি। তিনি নিজে ব্যাংক্রাফট হয়ে গেলেন, ঋণ খেলাপি হয়ে গেলেন। মাত্র 3 মাস আগে 2% ডাউন পেমেন্ট দিয়ে তিনি হয়েছেন রেগুলার। যে একটা গার্মেন্ট ফ্যাক্টরি চালাইতে পারলো না, ঋণ খেলাপি হয়ে গেল, গোটা বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা তার হাতে তুলে দেওয়া হলো। এখন যাকে চেয়ারম্যান হিসাবে ইসলামী ব্যাংকে দিয়েছে, তার নিজের আপন স্ত্রী ঋণ খেলাপি। সেই ঋণ খেলাপির জামাই হবে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোম্পানির প্রতিনিধি দল। মিৎসুই অ্যান্ড কোম্পানি বৈশ্বিক পর্যায়ে লজিস্টিক, অবকাঠামো, ধাতু, জ্বালানি এবং খাদ্য বাণিজ্য সহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে মিৎসুই প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা মাকাতো সাতো, এশিয়া প্যাসিফিক বিজনেস ইউনিটের চিফ স্ট্র্যাটেজি অফিসার তাকানোবু মোরায়ামা, মিৎসুই বাংলাদেশের কান্ট্রি চেয়ারপারসন কেইনচিরো কাওয়ামোতো। পরে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, অর্থনীতির ক্ষতিপূরণে কাজ করছে সরকার। এদিকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রকল্প নেওয়া হতো পকেট ভরানোর জন্য। এমন অনেক প্রকল্প নেওয়া হয়েছে যার কোনো প্রয়োজনই ছিল না, আর এখন প্রকল্প গ্রহণ করা হচ্ছে রিটার্ন ফি আসবে সেই বিবেচনায়। রাজধানীতে এক হোটেলে ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ আয়োজিত প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আরও জানান, ব্যবসার সবচেয়ে বাধা নিয়ন্ত্রণমূলক আমলাতান্ত্রিক ব্যবস্থা, তাই ব্যবসা বাণিজ্যে পরিচালন ব্যয় কমানো ও সহজীকরণ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। আগামী বাজেটে এর সুনির্দেশনা থাকবে বলে জানান তিনি। বলেন, অর্থনীতির সুবিধা সবার কাছে যেতে হবে, তাই সবাইকে অর্থনীতি ধারায় যুক্ত করতে হবে। দুর্নীতি কমাতে বন্দর, রাজস্ব আদায় সহ সব ক্ষেত্রেই ডিজিটালাইজেশন করা হবে জানিয়ে চট্টগ্রাম বন্দরে অনিয়ম দুর্নীতি নিয়ে কড়া সমালোচনা করেন অর্থ পরিকল্পনা মন্ত্রী। ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের মতো বুধবারও বিক্ষোভ করেছেন গ্রাহকরা। তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। শুভ মাহফুজের রিপোর্ট। সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে টানা তৃতীয় দিনের বিক্ষোভ। বুধবার সকাল 9টা থেকে মতিঝিলের দিলকুশা ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে জড়ো হন ইসলামী ব্যাংকের গ্রাহকরা। এ সময় তারা নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ প্রত্যাহার চেয়ে
বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি দিলকুশা থেকে প্রেস ক্লাব গিয়ে শেষ হয়। ব্যাংক ডাকাতের আস্তানা, ব্যাংক ডাকাতের চামড়া। আন্দোলনকারী গ্রাহকদের দাবি, দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দিয়ে বাংলাদেশ ব্যাংক আবারও একটি বিশেষ গোষ্ঠীর নিয়ন্ত্রণে দিতে চায় ইসলামী ব্যাংককে। 5ই আগস্টের পরে খুরশিদ আলমকে বাংলাদেশ ব্যাংক থেকে বের করে দেওয়া হয়েছে। এখন আবার তাকে কিভাবে ফ্যাসিস্টের দোসর আবার ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে তাকে নিয়োগ দেয়? প্রাইভেট ব্যাংকগুলো তাদের নিজস্ব গতিতে চলবে। এখানে সরকার যদি এসে হস্তক্ষেপ করে তো অবশ্যই সেখানে গ্রাহকদেরও একটা উদ্বিগ্ন হওয়ার বিষয় থাকে। সে ইসলামী ব্যাংকের সংস্কৃতি, কালচার, আইডিওলজির সাথে কোনোভাবেই তার সম্পৃক্ততা নাই, কিন্তু সে তার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের 10,000 কোটি টাকা লুটপাট হয়েছিল সেই ব্যাপারে তার অভিযোগ আছে। সে একজন ফেসিস্টকে কিভাবে একজন ইসলামী ব্যাংকের মতো একটা দিনী প্রতিষ্ঠান, একটা আর্থিক ইসলামিক প্রতিষ্ঠানের দায়িত্ব তাকে দেওয়া হয়, বুঝতে আর বাকি নাই এখানে কি চলছে। আমরা সেটা হতে দেব না, এটাই আমাদের দাবি। নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিল ও আগের এমডিকে পুনর্বহাল করা সহ 7 দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক। তিনি ঋণ খেলাপি, তিনি ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসর। তাকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে মনোনয়ন দেওয়ার পরেই ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই ধরনের একজন ব্যক্তিকে আমরা কোনোভাবে ব্যাংকের চেয়ারম্যান হিসেবে মেনে নিব না, ফলে তার নিয়োগ অবশ্যই বাতিল করতে হবে। স্থায়ী ব্যাংকের সুযোগ্য ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে পুনর্বহাল করতে হবে। নবনিযুক্ত চেয়ারম্যানকে প্রত্যাহার না করার সিদ্ধান্তে এখনও অটল কেন্দ্রীয় ব্যাংক। প্রতিষ্ঠানটির মুখপাত্র বলেন, রাস্তার আন্দোলনের প্রভাব পড়বে না ব্যাংকে। বাংলাদেশ ব্যাংক অবশ্যই কোনো প্রেসারে এই সিদ্ধান্ত গ্রহণ করেনি। বাংলাদেশ ব্যাংক একজন চেয়ারম্যান দিতে চেয়েছে, ভেবেছে যে বাংলাদেশ ব্যাংকের মানে সাবেক নির্বাহীদের মধ্যে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে কাকে হলে ভালো হয়, তখন তাকে ডিসাইড করেছে, সেই হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা নতুন চেয়ারম্যানকে ইসলামী ব্যাংকে ঢুকতে না দেওয়ার যে হুমকি দিয়েছে সেই প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, কোনো ব্যাংকের চেয়ারম্যানের নিয়মিত ব্যাংকে যাওয়ার বাধ্যবাধকতা নেই। চেয়ারম্যানকে ডে টু ডে ব্যাংকে যাওয়ার কোনো কারণ দেখি না। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধমক দিয়ে আর পিটিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না। বুধবার বিকেলে ঠাকুরগাঁয়ের ভুল্লি উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন শেষে কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় টিকে থাকতে হলে ভালো কাজের মধ্য দিয়েই জনগণের আস্থা অর্জন করতে হবে। বিগত 17 বছরের নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, এবারের নির্বাচনে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে। এই নির্বাচনে দেশের জনগণ বিএনপির উপর আস্থা রেখেছে, তারেক রহমানের উপর আস্থা রেখেছে। আগামী সপ্তাহেই হতে পারে রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায়। বুধবার আলোচিত এই মামলার আত্মপক্ষ সমর্থনে আসামিদের বক্তব্য উপস্থাপন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। রকুনুজ্জামানের রিপোর্ট। বুধবার সকালে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার 2 আসামিকে আনা হয় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে। আদালতের কার্যক্রমের শুরুতেই বিচারক আসামিদেরকে তাদের বিরুদ্ধে দেয়া সাক্ষীদের জবানবন্দি পড়ে শোনান। পরে আসামিদের বক্তব্য জানতে চাইলে প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও পরে ক্ষমা চান মামলার প্রধান আসামি সোহেল রানা। আরেক আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুন নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন। বিচার দ্রুত শেষ করতে বৃহস্পতিবারের মধ্যে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করার চেষ্টা করা হবে বলে জানান বিশেষ পাবলিক প্রসিকিউটর। নিজেকে আদালতের নিকট মাপ চেয়েছেন, অর্থাৎ দোষী নিয়েছেন। আর দ্বিতীয় স্বপ্না খাতুন যে আসামি, উনি স্বাভাবিকভাবে আসামিগণ যেভাবে নির্দোষ দাবি করেন উনিও সেই নির্দোষ দাবি করেছেন। আগামী সপ্তাহে এই মামলার রায় হবে বলে প্রত্যাশা পাবলিক প্রসিকিউটরের। আমরা আশা করছি, যেহেতু আগামীকাল যুক্ততর্ক শুনানি হবে, আমরা আশা করছি আগামী সপ্তাহে, যেহেতু শুক্র শনিবার বন্ধ, আগামী সপ্তাহের প্রথম দিকে এই মামলাটি রায় হবে। এদিকে আসামির ক্ষমা চাওয়ার বিষয়টিকে আমলে নিয়ে বিচার কাজ এগিয়ে নেওয়ার আহ্বান জানান আসামিদের জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। সে বলছে আমি ভুল করেছি, আমি মাপ চাই। আসামি বলেছে আমি ভুল করেছি, আমি মাপ চাই। গত 19 মে মিরপুরের পল্লবীতে প্রতিবেশীর ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় 8 বছরের শিশু রামিসার খণ্ডিত মরদেহ। রকুনুজ্জামান,
বাংলা ভিশন, ঢাকা। হাদি হত্যাকাণ্ডের আসামি পশ্চিমবঙ্গে গ্রেফতার হয়েছিল, তবে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে সে সময় মুখ খুলতে নিষেধ করেছিলেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর মঙ্গলবার প্রথম রাজনৈতিক কর্মসূচিতে এই বিস্ফোরক মন্তব্য করেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না উল্লেখ করে বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার পেছনে কার হাত রয়েছে তা জানেন বলে দাবি করেন তিনি। এ বিষয়ে মুখ খুললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে বলেও মন্তব্য করেন মমতা। বলেন, বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে রাজ্য পুলিশের এসটিএফ গ্রেফতার করেছিল, যা নিয়ে বাংলাদেশ অনেকে আন্দোলন হয়েছিল। মমতার দাবি করেন, আসামিকে গ্রেফতারের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করে তাকে নির্দেশ দেন রাজ্য পুলিশকে জানিয়ে দিতে এই খবর যেন বাইরে না যায়। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী নির্বাচিত হওয়া দেশের মানুষের জন্য গর্বের বিষয় এবং বাংলাদেশের গণতন্ত্রের বিজয় বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডের পেছনে কার হাত রয়েছে তা জানেন বলে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন তা নিয়ে আলোচনার কিছু নেই। যারা আমরা চাই এবং এই যাদেরকে যারা ধরা পড়েছে ভারতে তাদেরকে ফেরত এনে এখানে বিচার বাস্তবায়ন করতে হবে, দ্রুত করতে হবে। সেই বিষয়ে কিন্তু আমরা সচেষ্ট আছি। এখন আরেকজন একটা ইলেকশন হয়েছে আরেকটা দেশে, পাশের দেশে, সেখানে যিনি হেরে গেছেন তিনি বলছেন ওনাদের সরকারকে উদ্দেশ্য করে, সেটা নিয়ে এখানে আমার বাংলাদেশে আমার কমেন্ট করা উচিত হবে বলে আমি মনে করি না। এবং কিন্তু আমরা হাতি হত্যার ব্যাপারে আমার ডিরেক্টলি গভর্নমেন্টের সাথে, কারণ আমার যদি এই কালপিটদেরকে ফেরত আনতে হয় তাদেরকে কিন্তু আমার ভারত সরকারের সাথে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে আমার ফেরত আনতে হবে এবং সেগুলো কিন্তু আমরা কাজ করছি খুবই সিরিয়াসলি এবং এটা কিন্তু এগিয়েছে, বেশ ভালো এগিয়েছে। তো সুতরাং আমরা ওই দিকে আগাতে চাই। হ্যাঁ, তা এখন সেটা যদি বাংলাদেশের সাথে যদি তারা কোনো কথা বলে তখন সেটা আমরা দেখব। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মশাল মিছিল ও শুক্রবার বাদ জুমা সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। ওসমান হাদি হত্যার দ্রুত বিচার নিশ্চিত ও খুনিদের দেশে ফিরিয়ে আনার দাবিতে বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। আমরা চাই এই রাষ্ট্রের কুশীলবরা যাতে আলোর মুখ দেখে, এই জন্য আগামীকাল সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আমরা একটা মশাল মিছিলের আয়োজন করেছি। শুক্রবার বাদ জুমা আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভের ডাক দিয়েছি এবং বাংলাদেশের সকল জনগণকে শহীদ ওসমান হাদির খুনিদেরকে বিচারের মুখোমুখি করবার জন্য বাদ জুমা সারা দেশে বিক্ষোভ আহ্বান করছি জনগণের পক্ষ থেকে। সংসদ সদস্যদের দায়িত্ব পালনে সংবিধান ও কার্যপ্রণালী বিধি সম্পর্কে সম্যক জ্ঞান থাকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, কার্যপ্রণালী বিধি কেবল প্রশাসনিক আনুষ্ঠানিকতা নয়, বরং জনপ্রতিনিধিদের দায়িত্ব বাস্তবায়নের কার্যকর হাতিয়ার। বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে সংসদ সদস্যদের জন্য আয়োজিত সংবিধান, কার্যপ্রণালী বিধি ও সংসদীয় কার্যক্রম বিষয়ক ওরিয়েন্টেশন কর্মসূচিতে এই কথা বলেন স্পিকার। অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, চিফ হুইপ, বিরোধী দলের নেতা, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, জনগণের প্রতিনিধি হিসাবে সংসদ সদস্যদের অধিকার ও দায়িত্ব কার্যপ্রণালী বিধির মাধ্যমে নির্ধারিত হয়েছে। 2 দিনব্যাপী এই ওরিয়েন্টেশন কর্মসূচির প্রথম ধাপে সাধারণ ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা অংশ নেন। সংসদীয় কার্যক্রম সম্পর্কে নবনির্বাচিত সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোতেই এই আয়োজন বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধকে বিএনপি ধারণ করে কোনো দল বা ব্যক্তি যেই হোক না কেন, যদি মুক্তিযোদ্ধাদের অসম্মান করার চেষ্টা করে তাহলে প্রয়োজনে আরেকটি গণঅভ্যুত্থান হবে। দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ির নন্দিয়াপাড়া বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশকে অসম্মান করতে দেওয়া হবে না।
প্রয়োজনে তাদের পাকিস্তান পাঠিয়ে দেওয়া হবে। তিনি বলেন, ৭১-এ বাংলাদেশ প্রতিষ্ঠার পর বারবার এদেশ রক্তাক্ত করে বহু আন্দোলন হয়েছে। আরও আন্দোলন দরকার হলে বাংলাদেশের মানুষ করবে। কিন্তু ১৯৭১ সাল ও মহান মুক্তিযুদ্ধকে যারা খাটো করে দেখেন, শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা তা কোনোদিন মেনে নেবে না। প্রতিমন্ত্রী আরও বলেন, যারা ৭১-এ বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছে, মা বোনদের ধর্ষণ করেছে এবং পাক হানাদার বাহিনীকে সঙ্গে নিয়ে মুক্তিযোদ্ধাদের হত্যার জন্য গ্রামে গ্রামে চষে বেরিয়েছে, আজ তাদের দলের আস্ফালন দেখা যাচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সবাই আন্দোলন সংগ্রাম করেছে, গুলির মুখে দাঁড়িয়েছিলাম। মুক্তিযোদ্ধাদেরকে কিন্তু অসম্মানিত করা হয়েছে। এখন আমরা ভুয়া মুক্তিযোদ্ধা শব্দটি লাগে ভুয়া শব্দটি জড়িত হয়ে গেছে। এটা কোনোভাবে একজন মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে আমার কাছে ভালো লাগে না। আর তাই আমরা এই তালিকা নিয়েও কাজ করব। ইতিমধ্যে প্রায় ৬,০০০-এর অধিক অমুক্তিযোদ্ধাকে সেই মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এই কার্যক্রমটি চলমান রেখেছে। বীর নিবাসের বিষয়টি আমরা খতিয়ে দেখব। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদের সুযোগ সুবিধা এবং তাদের জন্য গৃহ নির্মাণের যে প্রকল্প রয়েছে সেটিকে বাস্তবায়নের জন্য আমরা নিরলসভাবে কাজ করে চলেছি। পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন কার্যকরে সন্তু লারমার সহযোগিতা চেয়েছেন খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া। খাগড়াছড়ির বিশিষ্টজনদের সাথে শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি সব কথা বলেন। একই সাথে খাগড়াছড়ি তথা ৩ পার্বত্য জেলায় টেকসই শান্তি উন্নয়ন সহ দীর্ঘমেয়াদী শান্তি বজায় রাখতে সাম্প্রদায়িক সম্প্রীতির বিকল্প নেই বলে জানান ওয়াদুদ ভুইয়া। বলেন, স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হলে পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন আরও টেকসই ও জনমুখী হবে। তিনি বলেন, পাহাড়ের বড় সমস্যা ভূমি বিরোধ। অনেকে পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনকে কার্যকরের কথা বলছেন, কিন্তু ভূমি কমিশন পূর্ণাঙ্গ কার্যকর করতে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমার আন্তরিকতা দরকার বলে মনে করেন ওয়াদুদ ভুইয়া। তিনি এগিয়ে আসলে সরকারও এগিয়ে আসবে বলে জানান তিনি। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার সর্বশেষ অবস্থা জানতে অ্যাটর্নি জেনারেলের ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে দেখা করেছেন তাদের একমাত্র সন্তান মেঘ। বুধবার অ্যাটর্নি জেনারেলের অফিসে যান মেঘ এবং মামলার বাদী ও নিহত রুনির ছোট ভাই নওশের আলী রোমান। মামলার অগ্রগতি নিয়ে হতাশা ব্যক্ত করেন তারা। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, ঘটনার সময়ে যারা তদন্তের দায়িত্বে ছিলেন তাদের হদিস পাওয়া যাচ্ছে না। এরই মধ্যে এই মামলার তদন্তে গঠিত টাস্কফোর্স আদালতে একটি অগ্রগতির প্রতিবেদন জমা দিয়েছে। এই টাস্কফোর্স মামলার সকল দিক তদন্ত করছে বলে জানান তিনি। পাশাপাশি বিচার নিয়ে মেঘের উৎকণ্ঠার কথা তদন্ত কর্মকর্তাদের কাছে তুলে ধরার আশ্বাসও দেন অ্যাটর্নি জেনারেল। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি নিজ বাসায় নির্মম হত্যার শিকার হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি। দেশব্যাপী ৭৮৪ জন জেলের মাঝে আল আরাফা ইসলামী ব্যাংকের আর্থিক সহায়তার কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় মাছ ধরা বন্ধকালীন সময়ে দেশব্যাপী ৭৮৪ জন জেলের মাঝে ৭৯ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। কক্সবাজার শাখার মাধ্যমে ১৩১ জন এবং টেকনাফ শাখার মাধ্যমে ৫০ জন জেলের মাঝে নগদ ১০,০০০ টাকা করে সহায়তা দেওয়া হয়। বুধবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ রাফাতুল্লাহ খান কক্সবাজারে এই কার্যক্রমের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী এবং জেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মঞ্জুরুল আলম, চট্টগ্রাম রিজিওনাল হেড আনম ফয়সাল কবির, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মিজানুর রহমান এবং ব্যাংকের অন্যান্য শীর্ষ নির্বাহীবৃন্দ। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিট প্রতি বাড়ল ১.৫ টাকা, কার্যকর এই মাস থেকেই বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামাতের। প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সাক্ষাৎ, অর্থনীতির ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে সরকার, জানালেন অর্থমন্ত্রী। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় হতে পারে আগামী সপ্তাহে, ক্ষমা চাইল প্রধান আসামি সোহেল, যুক্তিতর্ক উপস্থাপন বৃহস্পতিবার। হাদি হত্যাকাণ্ডের আসামি গ্রেফতারের বিষয়ে তাকে মুখ খুলতে না করেছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, দাবি মমতার। এ নিয়ে আলোচনার কিছু নেই বললেন শামা ওয়ায়েদ। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ সকাল ৭:৩০ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ
সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।